হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব সেমিস্টার 4 ক্লাস 12-এর এবার যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য 2025-26 টেস্ট পেপারের এসি 120 পেজের সমস্ত জিওগ্রাফি কোশ্চেনগুলো। প্রথমত দেখে নাও পার্ট এতে যেসব কোশ্চেনগুলো আছে তার অ্যান্সারগুলো। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলছে রচনাধর্মী প্রশ্ন। সামুদ্রিক ক্ষয়কার্যের বলে সৃষ্ট প্রধান 5টি ভূমিরূপে চিত্রসহ উৎপত্তি ব্যাখ্যা করতে বলছে প্রথম প্রশ্ন। এই কোশ্চেনটা হচ্ছে প্রায় প্রত্যেকটা টেস্ট পেপারের প্রত্যেকটা পেজেই পাবে। জিওগ্রাফির প্রত্যেকটা পেজেই কোশ্চেনটা পাবে। কোশ্চেনটা খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। এখানে 5টা ভূমিরূপের এমনি একটা ইন্ট্রোডাকশানে দেওয়া আছে, তারপরে দেওয়া আছে দেখো সমুদ্র ভিগু 1-2 করে দেওয়া আছে, পাশে ছবি দেওয়া আছে, তরঙ্গ কর্তৃত মঞ্চ তার ছবি দেওয়া আছে, ডিসকাস করা আছে, একটু ভালো করে পড়বে, ছবিগুলো আঁকবে। ব্লো হোল, জিও, কোপ, বাইট এবং উপসাগর 5 নম্বরে আছে, ছবি দেওয়া আছে। 2 নম্বরের কোশ্চেন যেটা আছে, নাতিশীতোষ্ণ মণ্ডলে সৃষ্ট ঘূর্ণাবাতের উৎপত্তির পর্যায়গুলি চিত্রসহ বিবরণ দিতে বলেছে। এই কোশ্চেনটাও অনেকবার এসছে, অর্থাৎ কমন কোশ্চেন। এই কোশ্চেনটাও বারবার পড়বে। নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতের জীবনচক্র সাধারণত 5টি প্রধান পর্যায় নিয়ে গঠিত: সূচনা, প্রাপ্তবয়স্ক, পরিণত, অবরুদ্ধকরণ, অবসান এবং ঘূর্ণিঝড়ের সার। ঘূর্ণিঝড়গুলি সাধারণত কোন গোলার্ধে হয়? 35 থেকে 65 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এবং মধ্য অক্ষাংশ অঞ্চলে গঠিত হয়, যেখানে উষ্ণ এবং ঠান্ডা বায়ুপুঞ্জ মিলিত হয়, অর্থাৎ ফ্রন্টাল জোনে। এর প্রারম্ভ পর্যায়ে কি হয়? সাম্য সীমান্ত গঠন হয়, যেটা ডিসকাস করে দেওয়া আছে। দ্বিতীয় পর্যায়ে উষ্ণ ও শীতল সীমান্ত সৃষ্টি হয়, যেটা ডিসকাস করে দেওয়া আছে। তৃতীয় পর্যায়ে বাত তরঙ্গের উদ্ভব হয়, দেওয়া আছে। চতুর্থ পর্যায়ে ঘূর্ণাবাতের প্রাবল্য বৃদ্ধি পায়, ভালো করে দেওয়া আছে, পিপিটি আকারে দেখবে। পঞ্চম পর্যায়ে অক্লুটেড ফ্রন্ট গঠন হয়। ষষ্ঠ পর্যায়ে বা অন্তিম পর্যায়ে যেটা, সেটাই ঘূর্ণবাত নিস্তেজ অবস্থায় আসে, ডিসকাস করে দেওয়া আছে। নিচে ছবিও দেওয়া আছে, যেটা বার্কনেস পদার্থ ঘূর্ণাবাতের জীবনচক্র। ছবিগুলো ভালো করে দেখবে, পরপর স্টেপ বাই স্টেপ কীভাবে হচ্ছে, বায়ুর গতিবেগ কোন দিকে আছে, তীর চিহ্নগুলো ভালো করে দেখবে। নেক্সট যেটা আছে 2-1 দেখো, ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের নিয়ন্ত্রকগুলি কী কী এবং এদের প্রভাবগুলি উল্লেখ করতে বলেছে। উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বা ভৌগোলিক চক্রের প্রধান নিয়ন্ত্রকগুলি হলো ভূমিরূপের গঠন, যেটা স্ট্রাকচার, প্রক্রিয়া প্রসেস, এবং সময় বা পর্যায় টাইম বা স্টেজ, যেটা একত্রে ডেভিসের ত্রয়ী বলে। যে কোশ্চেনটা বিভিন্নভাবে এসছে, হয় ডেভিসের ত্রয়ী কাকে বলে দিতে পারে, বা ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের নিয়ন্ত্রকগুলি কী কী। একই কোশ্চেন বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে, অতএব কোশ্চেনটা একটু মন দিয়ে দেখবে। এগুলি ভূমিরূপের বিবর্তন, ক্ষয়ের গতি ও সমপ্রায় ভূমিতে সৃষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে। ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের নিয়ন্ত্রক ও তাদের প্রভাব। 1 নম্বরে ভূগঠন বা স্ট্রাকচার, যেটা দেওয়া আছে ডিটেলসে। 2 নম্বরে দেখো প্রক্রিয়া বা প্রসেসটা কীভাবে হচ্ছে। এর ক্ষেত্রে জলবায়ু বা ক্ষয়কারী শক্তি যেমন নদী বায়ুর অন্তর্ভুক্ত। নদী বায়ুতে ক্ষয়চক্রকে নিয়ন্ত্রণ করে। দিয়ে কী হয়? নিয়ন্ত্রণের মাধ্যমে যৌবন, পরিণত, বার্ধক্য 3টা পর্যায়ের মধ্য দিয়ে যায়। জলবায়ু কী ধরনের হয়? ভেজা বা শুষ্ক প্রকৃতির উপর ভিত্তি করে ভূমিরূপের ভিন্নতা বা বিবর্তনের যে ভিন্নতা দেখা যায়। 3 নম্বরে যেটা আছে পর্যায় বা সময়, স্টেজ বা টাইম বলা হচ্ছে। এখানে কি হচ্ছে? ক্ষয়চক্রটি সময়ের সাথে সাথে 3টি পর্যায়ে যৌবন, পরিণত, বার্ধক্য এই 3টা পর্যায়ে সম্পন্ন করে। যৌবন পর্যায়ে কি হয়? দ্রুত নদী অববাহিকা উপত্যকা সৃষ্টি হতে দেখা যায়। নদী প্রধানত নিম্নক্ষয় করতে থাকে, যার কারণে হচ্ছে ভি আকৃতির হচ্ছে উপত্যকা তৈরি হয়, ভি শেপড ভ্যালি, ইউ শেপড ভ্যালি এটসেট্রা তৈরি হতে থাকে। পরিণত পর্যায়ে কি হয়? নদী উপত্যকা প্রশস্ত হয়, ক্ষয়চক্র সর্বোচ্চ পর্যায়ে পৌঁছয়। বার্ধক্য পর্যায়ে কি হয়? ভূমিরূপ সমপ্রায় ভূমি বা পেনিপ্লেন যেটাকে বলছে পরিণত হয়। এবারে হচ্ছে নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, সাম্প্রতিককালে জলবায়ু পরিবর্তনের প্রমাণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটা অনেকবার ঘুরে এসছে, কোশ্চেনটা এটাও ভালো করে পড়বে। সাম্প্রতিককালে জলবায়ু পরিবর্তনের প্রমাণগুলি নিম্নরূপ: বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, পৃথিবীর গড় পৃষ্ঠের তাপমাত্রা 19 শতকের শেষের দিকে প্রায় 2 ডিগ্রি ফারেনহাইট বেড়েছে, বা যেটাকে সেলসিয়াসে 1 ডিগ্রি। গত দশকটি 2015 থেকে যে 24, অর্থাৎ 10 বছর, দশক মানে 10 বছর, সেটা ছিল সবচেয়ে উষ্ণতম 2015 থেকে 24। এই সময় কি হয়েছে? সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও বৃদ্ধি পেয়েছে। গত শতাব্দীতে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় 8 ইঞ্চি
অর্থাৎ 20 সেন্টিমিটার বেড়েছে। 1880 সাল থেকে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা 8 থেকে 9 ইঞ্চি 21 থেকে 24 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধির হার ত্বরান্বিত হয়েছে। হিমবাহ এবং বরফের চাঁই গলে যাচ্ছে। গ্রিনল্যান্ড, আন্টার্কটিকার মতো বরফের চাঁইগুলো ভর কমে গেছে। হিমালয়ের আল্পস, রকি এবং অন্যান্য অঞ্চলের হিমবাহগুলি প্রায় সর্বত্র গলে যাচ্ছে। আর্কটিক সাগরের বরফের পরিমাণ দ্রুত হ্রাস পেয়েছে। এবার সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি, অম্লকরণ ঘটছে। সমুদ্রের বৈশ্বিক উষ্ণতা বেশিরভাগ তাপ শোষণ করছে, যার ফলে সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। গত 2 দশকে সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির হার তীব্রভাবে বেড়েছে। চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধি পাচ্ছে, যেমন বিধ্বংসী ঝড়, জলের অভাব, তীব্র খরা, দাবানলের মতো চরম আবহাওয়ার ঘটনাগুলি ঘটছে। জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে। জলবায়ু পরিবর্তনে স্থল ও সমুদ্রের বিভিন্ন জীব প্রজাতির বেঁচে থাকার ঝুঁকি তৈরি করছে। এই পরিবর্তনগুলির মধ্যে মানুষের জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মতো কার্যকলাপের কারণে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের নির্গমনের ফলে ঘটছে। অর্থাৎ গ্রিনহাউস নির্গমনের ফলে কি হচ্ছে? গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, যার প্রভাবস্বরূপ এই জীববৈচিত্র্য থেকে শুরু করে মানুষ, প্রকৃতির উপর সমস্ত রকম প্রভাব ফেলছে। এইবার দেখো 3 নম্বর যেটা আছে, কোনো দেশের অর্থনৈতিক পরিবেশের উপর সমুদ্র স্রোতের প্রভাব উল্লেখ করো। অর্থনৈতিক পরিবেশে সমুদ্র স্রোত কীভাবে কাজ করে? যেটা হচ্ছে প্রভাবগুলি নিচে দেওয়া আছে পয়েন্ট আকারে। দেখো, মৎস্য চাষে সাহায্য করে। যেখানে উষ্ণ শীতল সমুদ্র স্রোত মিলিত হয়, সেখানে প্লাঙ্কটন নামক মাছের খাদ্য প্রচুর পরিমাণে জন্মায়। এই স্থানগুলিকে বিশ্বের অন্যতম প্রধান মৎস্য চারণ ক্ষেত্র হিসেবে গড়ে ওঠে। এবারে নৌ পরিবহনের সুবিধা হয়, কারণ প্রাচীনকাল থেকে সমুদ্র স্রোতে নাবিকদের জাহাজ চলাচলে সাহায্য করছে। অর্থাৎ বাতাস বা স্রোত যেদিকে থাকে সেই তার উপর ভিত্তি করেই আগেকার দিনে জাহাজ বা নৌকাগুলো চালানো হতো। এর ফলে কি হয়, বা বর্তমান দিনেও চালানো হলে এর ফলে কি হচ্ছে, জাহাজগুলো খুব দ্রুত যায় এবং কম জ্বালানিতে চলাচল করতে পারে। বন্দরের সুবিধা হয়। উষ্ণ স্রোতের প্রভাবে উপকূলীয় অঞ্চলে জল জমে বরফ হয় না, ফলে সারা বছর বন্দরগুলি খোলা থাকে। যেমন উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে ইউরোপের পশ্চিম উপকূলের বন্দরগুলি শীতকালেও সচল থাকে। বাণিজ্য ও শিল্প। সমুদ্র স্রোতগুলি বাণিজ্যে পথ নির্ধারণে সাহায্য করে। এটি শিপিং শিল্প বা বাণিজ্যিক মাছ ধরা এবং উপকূলীয় উন্নয়নের উপর প্রভাব ফেলে। এবার নেক্সট যে কোশ্চেন আছে, দেখো, ইন সিটু সংরক্ষণ ও এক্স সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য লিখতে বলছে। পার্থক্যের বিষয় করে দেওয়া আছে, দেখো পয়েন্ট আকারে। সংজ্ঞা ফার্স্টে দেওয়া আছে। অর্থাৎ ইন সিটু মানে কি? সমস্ত জীবান্ত প্রজাতি বা জীব প্রজাতিকে, বিশেষ করে বন্য এবং বিপন্ন প্রজাতিগুলিকে তাদের প্রাকৃতিক আবাসস্থলে, অর্থাৎ তাদের নিজস্ব আবাসস্থলে এবং পরিবেশে সংরক্ষণ পদ্ধতি হচ্ছে ইন সিটু, অর্থাৎ তাদের পরিবেশে সংরক্ষণ করেছে। এক্স সিটু কি? মানে তাদের বাইরের পরিবেশে, প্রাকৃতিক আবাসস্থলের বাইরে, অর্থাৎ প্রজাতি বা জিন উপাদানকে বাস্তুতন্ত্রে সংরক্ষণ। অবস্থানকে নিজস্ব পরিবেশে বাসস্থানে সংরক্ষণ করা হয়, আর মানুষের সৃষ্ট কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করা হয়। প্রক্রিয়া কি? বাস্তুতন্ত্র সহ সংরক্ষণ করা হয়, শুধু প্রজাতি, আর সেটার ক্ষেত্রে কি? শুধু নির্দিষ্ট প্রজাতি সংরক্ষণ করা হয়। সুবিধা কি আছে? প্রজাতির স্বাভাবিক আচরণ ও পরিবেশগত সম্পর্ক বজায় থাকে। আর সেখানে সুবিধা কি হয়? এক্সিটুতে দ্রুত প্রজাতি সংরক্ষণ সম্ভব এবং প্রজনন সহজ হয়। উদাহরণ কি? জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ এটসেট্রা। এক্সিটুর সংরক্ষণ হচ্ছে চিড়িয়াখানা, বটানিক্যাল গার্ডেন, বিচ ব্যাংক, জিন ব্যাংক এটসেট্রা। এবার 3 থেকে যে কোশ্চেনগুলো আছে, দেখো, সমুদ্রবক্ষের বিস্তৃতির 2টি কারণ লেখো। হ্যারি হ্যাস, যা সি ফ্লোর স্প্রেডিং থিওরি, 1960 সালে সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বটি প্রদান করেন, অর্থাৎ সি ফ্লোর স্প্রেডিং থিওরিতে দিয়েছেন। সমুদ্রবক্ষ বিস্তৃত হওয়ার প্রধান কারণগুলি নিচে আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে পরিচলন স্রোত। 2 নম্বরে আছে ম্যাগমার উদ্গীরণ, নতুন প্রত্য গঠন। এই কোশ্চেনটা পড়ে রাখবে, এটা বিভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়। সমুদ্রবক্ষের বিস্তৃতির কারণ চেয়েছে, এরকম ভাবে দিয়েছে। আবার প্রমাণ চায় অনেক সময়, সমুদ্রবক্ষের প্রমাণ স্বরূপ কি আছে, একই অ্যান্সার হবে। এবার দেখো 2 নম্বরে যে কোশ্চেনটা আছে, বারখান বালিয়াড়ি কিভাবে সৃষ্টি হয়। বারখান বালিয়াড়ি হলো টিলা, যা বায়ুর দ্বারা গঠিত হয়। শুষ্ক মরুভূমিতে বায়ুপ্রবাহ বালির কণাগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় এবং বালির টিলা তৈরি করে। বারখান বালিয়াড়ি আকারে অর্ধচন্দ্রাকৃতি হয় এবং এটি বায়ুর দিকে বিপরীত দিকে ধাবিত হয়। এবার 3 নম্বর প্রশ্ন যেটা কি দেওয়া আছে, দেখো, বারখানের একটা ছবি পারলে দেবে, যেহেতু বেশি ডিসকাস করনি, বা ছোট ছোট বৈশিষ্ট্য সংজ্ঞার মধ্যে থেকে বা এই লেখাটার মধ্যে থেকে লিখতে পারো। কর্তৃত নদী বাঁক কি? নদীর বাঁক যেখান থেকে নদীর প্রবাহ কর্তৃত
বা বাঁকানো হয় তাকে কর্তৃত নদী বাঁক বলে। সাধারণত নদীর বাঁক ধীরে ধীরে পরিবর্তিত হয় এবং নদীর গতিপথে পরিবর্তন আনে। ছয় যেটা আছে দেখো, রেড ডাটা বুক কি? রেড ডাটা বুক হলো একটি আন্তর্জাতিক তালিকা যেখানে বিপন্ন, বিলুপ্তপ্রায় প্রাণী ও উদ্ভিদের তথ্য সংরক্ষিত থাকে। এটি বিশ্বজুড়ে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। রেড ডাটা বুকের মূল বৈশিষ্ট্য আর উদ্দেশ্য কি দেওয়া আছে? 1960-এর দশকে এটি প্রথম প্রকাশিত হয়েছিল। এর উদ্দেশ্য ছিল বন্যপ্রাণী ও উদ্ভিদের বিলুপ্তি রোধ এবং তাদের সংরক্ষণের পরিকল্পনা তৈরির জন্য এই বইটি গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। শ্রেণীবিন্যাস কি আছে? জীববৈচিত্র্যের ঝুঁকির ভিত্তিতে প্রজাতিগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায়। যেমন বিপদগ্রস্ত, যেটাকে এন্ডেঞ্জার্ড বলছি, অরক্ষিত, ভালনারেবল ইত্যাদি। এর গুরুত্ব কি? এটি প্রজাতির জনসংখ্যার আকার ও তাদের বাসস্থান সংক্রান্ত তথ্য প্রদান করে, যা সংরক্ষণ প্রচেষ্টায় সহায়তা করে। এরপরে দেখো পার্ট বিতে যে কোশ্চেনগুলো আছে একটু দেখে নিই। ফার্স্টে বলছি দেখো, পরিব্রাজনের সামাজিক প্রভাবগুলি লিখতে বলেছি। পরিব্রাজনের সামাজিক প্রভাবগুলি ইতিবাচক এবং নেতিবাচক উভয় হতে পারে। পরিব্রাজনের সামাজিক প্রভাবগুলি নিম্নরূপ: সাংস্কৃতিক আদান প্রদান হয়, সামাজিক সংহতি ও বিভেদ হয়। অর্থাৎ সাংস্কৃতিক আদান প্রদান মানে পরিবর্তন ফলে বিভিন্ন সংস্কৃতির মানুষ যোগাযোগ আদান প্রদান ঘটে, যা সমাজে নতুন ধারণা, ভাষা, রীতিনীতি প্রচলন করে। আমাদের ভারত হচ্ছে বহু রকমের সংস্কৃতির একটা দেশ বা মিশ্র সংস্কৃতির দেশ। সেখানে কি হচ্ছে, বিভিন্ন কালচার এর মানুষ বসবাস করে, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করে। অর্থাৎ এখানে হচ্ছে বিভিন্ন রীতি আমাদের মধ্যে আদান প্রদান ঘটেছে। এই জন্য ভারত হচ্ছে আমাদের একটা মিশ্র সংস্কৃতির দেশ। সামাজিক সংহিতা ও বিভেদ দেখা যায়। নতুন পরিবেশের অভিবাসীরা স্থানীয়দের সাথে মিশে গেলে সামাজিক সংহতি তৈরি হতে পারে। আবার ভাষা, ধর্ম বা সংস্কৃতির পার্থক্যের কারণে সামাজিক বিভেদ বা বৈষম্য সৃষ্টি হতে পারে। জনসংখ্যায় পরিবর্তন আসে। পরিব্রজন হলে একটি এলাকার জনসংখ্যার গঠন, ঘনত্ব এবং বন্টনে পরিবর্তন হয়। সামাজিক পরিষেবা, অভিবাসীদের আগমনের ফলে শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য সামাজিক পরিষেবার উপর চাপ বাড়ে অথবা নতুন চাহিদা তৈরি হতে পারে। এবার 2 নম্বরে যে কোশ্চেনটা আছে দেখো, থমসনের জনবিবর্তন তত্ত্বের পর্যায়গুলি সংক্ষেপে লিখো। থমসনের জনবিবর্তন তত্ত্বের পর্যায়গুলি সংক্ষেপে দেওয়া হলো: প্রথম পর্যায়ে কি? জন্ম ও মৃত্যু হার উভয়ই খুব বেশি থাকে আর জনসংখ্যা প্রায় স্থির থাকে। দ্বিতীয় পর্যায়ে কি হয়? মৃত্যু হার দ্রুত কমে যায় কিন্তু জন্মের হার বেশি থাকে, জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। তৃতীয় পর্যায়ে কি হয়? জন্ম ও মৃত্যুর হার উভয়ই কমতে থাকে, জনসংখ্যা বৃদ্ধির হার কমে যায়। চতুর্থ পর্যায়ে কি হয়? জন্ম ও মৃত্যুর হার উভয়ই খুব কম এবং প্রায় সমান থাকে, জনসংখ্যা প্রায় স্থির থাকে বা সামান্য কমে যায়। 3 নম্বর কোশ্চেন যেটা আছে দেখো, ভারতের জাতীয় জনসংখ্যা নীতি 2000 সম্পর্কে আলোচনা করতে বলেছে। ভারতের জাতীয় জনসংখ্যা নীতি 2000, এনপিপি 2000, 15ই ফেব্রুয়ারি 2000 সালে ভারত সরকার দ্বারা ঘোষিত হয়েছিল। এর নীতির প্রধান লক্ষ্যগুলি কি? ফার্স্ট আছে ইমিডিয়েট অবজেক্টিভ কি আছে? পরিবার কল্যাণ পরিষেবাগুলির জন্য পরিকাঠামো, কর্মী এবং প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা পূরণ করা এবং গর্ভনিরোধক এবং স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামো, স্বাস্থ্যকর্মী ও মৌলিক প্রজনন ও শিশু স্বাস্থ্য পরিষেবামূলক সমোন্নতি সরবরাহ নিশ্চিত করা। 2 নম্বরে যেটা আছে মধ্যবর্তী লক্ষ্য, মিডিয়াম টার্ম অবজেক্টিভ ছিল 2000 সালের মধ্যে মোট প্রজনন হার বা টিএফআর, টোটাল ফার্টিলিটি রেট, প্রতিস্থাপন স্তরে নিয়ে আসা। 3 নম্বরে যেটা ছিল দীর্ঘমেয়াদী লক্ষ্য, লং টার্ম অবজেক্টিভ কী ছিল? 2045 সালের মধ্যে একটি স্থিতিশীল জনসংখ্যা অর্জন করে যা টেকসই অর্থনৈতিক বৃদ্ধি ও সামাজিক উন্নয়ন এবং পরিবেশগত সুরক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। আর এই নীতিতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ অন্তর্ভুক্ত ছিল: 14 বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা প্রদান, শিশু মৃত্যুর হার প্রতি 1000 জীবিত জন্মে 30-এর নিচে নামিয়ে আনা, মেয়েদের বিয়ের বয়স 18 বছরের পরে, সম্ভব হলে 20 বছরের পরে করার জন্য উৎসাহিত করা। এবার 4 নম্বর যে কোশ্চেনটা আছে দেখে নাও, মানব উন্নয়নে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সক্ষমতা ও কার্যকারী পদ্ধতি উপস্থাপন করে। এই কোশ্চেনটা অনেকবার ঘুরিয়ে এসছে, অতএব কোশ্চেনটা ভালো করে পড়বে। অমর্ত্য সেনের সক্ষমতা ও কার্যকারিতা তত্ত্বটি মানব উন্নয়নের শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধি বা উপযোগিতার পরিবর্তে মানুষের প্রকৃত স্বাধীনতা এবং জীবনযাপনের সক্ষমতার উপর ভিত্তি করে ব্যাখ্যা করে। এর কার্যকারিতা, ফাংশনালিটি বা ফাংশনিংস কি আছে? এগুলো একজন ব্যক্তি
কি করতে বা হতে পারে তার প্রকৃত অবস্থা, যেমন পুষ্টিকর খাবার খাওয়া, সুস্থ জীবনযাপন করা, শিক্ষিত হওয়া, সমাজে অংশগ্রহণ করা, অ্যাটসেট্রা। সক্ষমতা কি হচ্ছে? ক্যাপাবিলিটির। এগুলি হলো বিভিন্ন কার্যকারিতা অর্জনের জন্য একজন ব্যক্তির কাছে উপলব্ধ প্রকৃত সুযোগ বা বিকল্পের সেট। এটি মূলত একজন ব্যক্তির তার মূল্যবান জীবনে বেছে নেওয়ার স্বাধীনতা। উন্নয়নের লক্ষ্য, সেনের মতে উন্নয়নের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সক্ষমতার প্রসার ঘটানো, যাতে তারা তাদের পছন্দের জীবনযাপন করতে পারে। এবার দারিদ্র্যের সংখ্যা কি? তার মতে এই তত্ত্বে দারিদ্র্যকে শুধুমাত্র আয়ের অভাব হিসেবে দেখা হয় না, বরং মৌলিক সক্ষমতা অর্জনের ব্যর্থতা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এবারে দেখো 5-এর দাগে যে কোশ্চেনগুলো আছে, দুটো কোশ্চেনের অ্যান্সার দিতে বলছি। 1 নম্বর দেখো, অভিবাসন বলতে কি বোঝো? অভিবাসন বলতে উন্নত জীবন, কর্মসংস্থান, শিক্ষা বা নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মানুষ কর্তৃক স্থায়ী বা অস্থায়ীভাবে নিজ বাসস্থান, এলাকা বা দেশ ছেড়ে অন্য স্থলে গিয়ে বসতি স্থাপন করার প্রক্রিয়াকে বোঝায়। অভিবাসনের যে প্রধান দিকগুলো আছে সেগুলো দেখো। প্রকারভেদ কি? এটি স্বেচ্ছায় বা বাধ্যতামূলক, রাজনৈতিক অস্থিরতা, দুর্যোগের কারণে হতে পারে। এর পুশ আর পুল ফ্যাক্টর যেগুলো কাজ করে দেখো, কাজের অভাবে, দরিদ্র বা স্থিতিশীলতার কারণে, যেটা পুশ ফ্যাক্টরের কারণে মানুষ এলাকা ছাড়ে, যেটা পুশ করছে মানুষকে। এবং উন্নত সুযোগ সুবিধার, যেটা পুল ফ্যাক্টর, মানে টানে নতুন স্থানে বসতি স্থাপন করে। এবার 2 নম্বর কোশ্চেন যেটা আছে দেখো, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের জনসংখ্যা নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে লিখো। এই কোশ্চেনটাও অনেকবার এসছে। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী জনসংখ্যা নিয়ন্ত্রণের দুটি পদ্ধতি হলো প্রতিরোধমূলক ব্যবস্থা এবং প্রাকৃতিক প্রতিরোধ। ম্যালথাস তার তত্ত্বে যেটা উল্লেখ করেছেন সেটা লিখবে, অর্থাৎ জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায় 1, 2, 3, 4, 1, 2, 4, 8, 16, অর্থাৎ ডবল ডবল করে বাড়ছে। কিন্তু খাদ্য উৎপাদন বাড়ে কি? গাণিতিক হারে 1, 2, 3, 4, 5, অর্থাৎ 1, 1 করে বাড়ছে। এই অসময় বৃদ্ধির ফলে খাদ্য সংকট এবং দুর্ভিক্ষ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। এই পরিস্থিতি এড়াতে তিনি 2 ধরনের জনসংখ্যা নিয়ন্ত্রণ পদ্ধতির কথা উল্লেখ করেছেন। এটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা, অর্থাৎ কিভাবে প্রিভেন্ট করবে জনসংখ্যাটাকে, সেটা হচ্ছে বিলম্বিত বিবাহ করা, দেরিতে বিবাহ করা, ব্রহ্মচর্য বা নৈতিক সংযম করা, বাল্যবিবাহ রোধ করা, পরিবার পরিকল্পনা বা জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ, এটসেট্রা। আর একটা যেটা আছে প্রাকৃতিক প্রতিরোধ কি? যখন প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি কার্যকর হয় না, তখন প্রকৃতি নিজে নিজেই হচ্ছে নিয়ন্ত্রণ করে, এটাই বলতে চেয়েছে। এই পদ্ধতিগুলি সাধারণত মানুষের জীবনে দুর্দশা ডেকে আনে, যেমন দুর্ভিক্ষ বা খাদ্য অভাব দেখা যাবে, যার ফলে কি হবে? প্রকৃতি নিজে নিজে থেকেই মানুষের সংখ্যাটাকে নিয়ন্ত্রণ করে দেবে। মহামারী বা লোক হলো, কিছু লোক মারা গেল, সেখানে কি বলছি? প্রকৃতি নিজে নিজে থেকেই নিয়ন্ত্রণ করছে। যুদ্ধ বিগ্রহ হলো, ওখানে অনেক লোক মারা গেল, সেখানে কি হয়েছে? প্রকৃতি নিজে নিজেভাবে নিয়ন্ত্রণ করছে। দারিদ্র্য, অপুষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগ, এগুলো হচ্ছে এর কারণ। ম্যালথাস বিশ্বাস করতেন যে প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে সচেতনতা জনসংখ্যা নিয়ন্ত্রণ করাই শ্রেয়, কারণ প্রাকৃতিক প্রতিরোধগুলি অনেক বেশি ধ্বংসাত্মক হয়। নেক্সট যেটা আছে দেখো, জমির বহন ক্ষমতা কাকে বলে? জমির বহন ক্ষমতা, ক্যারিং ক্যাপাসিটি অফ ল্যান্ড, বলতে একটি নির্দিষ্ট পরিমাণ জমি বা প্রাকৃতিক পরিবেশের সেই সর্বোচ্চ ক্ষমতাকে বোঝায় যা সেখানকার বিদ্যমান সম্পদ, যেটা খাদ্য, জল আর বাসস্থান ব্যবহার করে দীর্ঘমেয়াদে নির্দিষ্ট সংখ্যক মানুষ বা প্রাণী ফসলের ভরণ পোষণ করতে পারে। এর প্রধান বৈশিষ্ট্যসমূহ কি? সর্বোচ্চ সীমা, এটি একটি নির্দিষ্ট এলাকার ধারণ ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে। সম্পদের প্রাপ্যতা, মানে মাটি, জল এবং পুষ্টির উপর একটি নির্ভরশীল। বহন ক্ষমতার অতিরিক্ত জনসংখ্যা বা চারণ। টেকসই ব্যবস্থাপনা, পশু থাকলে জমির উৎপাদনশীলতা কমে যায় এবং পরিবেশের ক্ষতি হয়। জমির উপর কতটা চাপ, যেমন জনসংখ্যার ঘনত্ব বা গবাদি পশু পরিবেশের ক্ষতি না করে রাখা সম্ভব, তা এটি নির্ধারণ করে। এখানে লেখাটা একটু মনে হয় কোনো কারণে গুলিয়ে গেছে, একটু বুঝে পড়বে। পয়েন্ট দুটো, লাস্ট দুটো পয়েন্ট একটু গুলিয়ে গেছে। 4 নম্বরে যেটা আছে দেখো, মানব উন্নয়ন সূচক বলতে কি বোঝে? মানব উন্নয়ন সূচক হলো একটি দেশের মানুষের জীবনযাত্রার মান, শিক্ষা এবং স্বাস্থ্য বা সুস্থতার একটি তুলনামূলক সূচক, যা মূলত অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি মানুষের ক্ষমতা ও কল্যাণকে পরিমাপ করে। স্বাস্থ্য কি? দীর্ঘ সুস্থ জীবন, জন্মের সময় প্রত্যাশিত আয়ুষ্কাল দ্বারা এটি পরিমাপ করা হয়। জ্ঞান, যেটা শিক্ষা 2 নম্বর,
প্রাপ্তবয়স্কদের গড় শিক্ষার বছর এবং শিশুদের স্কুলে প্রত্যাশিত শিক্ষার বছর এটি পরিমাপ করা হয়। 3 নম্বরে যেটা আছে জীবনযাত্রার মান বা আয়, মাথাপিছু আয়। ক্রয় ক্ষমতা সক্ষম সমতা, সেটা কি পিপিপি অনুযায়ী মাথাপিছু মোট জাতীয় আয় দিয়ে এটি পরিমাপ করা হয়। এই কোশ্চেনটাও অনেক ইম্পর্ট্যান্ট, অর্থাৎ এটিও ভালো করে পড়বে। নেক্সট যেটা আছে দেখো পার্ট সি-তে যে কোশ্চেনগুলো আছে একটু দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মূল সমস্যাগুলি লিখতে বলেছে। বর্তমান ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে যথেষ্ট উন্নতি লাভ করলেও অনেকগুলি সমস্যার সম্মুখীন। ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের এই প্রধান সমস্যাগুলি কী কী? খাদ্যপণ্যের নিম্ন গুণগত মান, যেটা আমরা জানি। কাঁচামালের যোগানের ঘাটতি। 3 নম্বর পয়েন্টে আছে দেখো পরিকাঠামোর অভাব। 4 নম্বর পয়েন্টে আছে কৃষিপণ্য সংরক্ষণের সমস্যা। 5 নম্বরে আছে নজরদারির অভাব। 6 নম্বরে আছে সরকারি নীতিতে শিথিলতা। এগুলো হচ্ছে পয়েন্টগুলো মনে রাখলে বানিয়ে জাস্ট লেখা যায়। 2 নম্বরে কোশ্চেন আছে দেখো ভারতের মোটর গাড়ি শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো বা কারণগুলি লেখো। ভারতের মোটর গাড়ি শিল্পের উন্নতির কারণগুলি নিচে ব্যাখ্যা করা হলো। ক্রমবর্ধমান চাহিদা, অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণীর আয় বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়নের ফলে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল এবং বাণিজ্যিক যানবাহনের চাহিদা উল্লেখিত হয়ে বেড়েছে। এই কোশ্চেনটা অনেকবার এসছে। 2 নম্বরে হচ্ছে উদারীকরণ নীতি, অর্থাৎ সরকারের যে অর্থনৈতিক নীতি। 3 নম্বরে আছে বিদেশি বিনিয়োগ। 4 নম্বরে আছে দেখো পরিকাঠামোগত উন্নয়ন। 6 নম্বরে আছে দেখো প্রযুক্তিগত অগ্রগতি। 7 নম্বরে আছে দেখো রপ্তানির সুযোগ, অর্থাৎ পাশাপাশি বাজার থাকার জন্য হচ্ছে এটা আত্মপ্রকাশ করতে পেরেছে। কি কি কারণে গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠে তার সংক্ষেপে আলেখ। গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণগুলি সংক্ষেপে নিচে ব্যাখ্যা করা হলো। জলের উৎস, পানীয় জল, সেচ এবং অন্যান্য প্রয়োজনীয় জলের সহজলভ্যতা জনবসতি গড়ে ওঠার একটি প্রধান কারণ। সাধারণত নদী বা উপত্যকা বা জলাশয়ের কাছাকাছি এই ধরনের অঞ্চলে এই ধরনের জনবসতি গড়ে ওঠে। উর্বর ভূমি, অর্থাৎ যেখানে উর্বর মৃত্তিকা, যেখানে কৃষিকাজ ভালো হবে, যেমন নদী গঠিত সমতল অঞ্চলে গোষ্ঠীবদ্ধ জনবসতি দেখা যায়। অনুকূল জলবায়ু, অর্থাৎ চরম ভাবাপন্ন জলবায়ুর পরিবর্তে অনুকূল এবং স্বাস্থ্যকর জলবায়ুযুক্ত অঞ্চলে মানুষ বসবাস করতে পছন্দ করে। নিরাপত্তা ও সামাজিক কারণ, মানুষ সামাজিক জীব হওয়ায় একসঙ্গে বসবাস করে এবং বাইরের আক্রমণ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে একত্রিত হয়ে বসতি গড়ে তোলে। সামাজিক সুবিধা আছে একটা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, নিরাপত্তার মতো সামাজিক সুবিধাগুলি যেখানে বেশি সেখানে জনবসতি ঘন হয়। এবার 4 নম্বর কোশ্চেন যেটা আছে, জাতীয় রাজধানী অঞ্চলে বায়ু দূষণের কারণগুলি আলোচনা করো। জাতীয় রাজধানী অঞ্চলে বায়ু দূষণের প্রধান কারণগুলি হলো যানবাহনের ধোঁয়া। প্রচুর সংখ্যক ব্যক্তিগত ও বাণিজ্যিক যানবাহনের কারণে নির্গত ধোঁয়া বায়ু দূষণের একটি প্রধান উৎস। শিল্প কলকারখানা নির্গমন আছে, অর্থাৎ ঘন জনবসতিপূর্ণ শিল্পাঞ্চল থেকে নির্গত ধোঁয়া ক্ষতিকারক গ্যাস বায়ুর গুণমান নষ্ট করে। নির্মাণ কাজ দ্রুত নগরায়নের ফলে চলমান নির্মাণ কাজের ধুলোবালি বায়ুকে দূষিত করে। ফসলের অবশিষ্টাংশ পোড়ানো, পার্শ্ববর্তী রাজ্যগুলি যেমন পাঞ্জাব ও হরিয়ানা ফসলের অবশিষ্টাংশ পড়ে, অর্থাৎ দিল্লির পার্শ্ববর্তী এইসব রাজ্যগুলো আছে। ধোঁয়া শীতকালে বায়ু দূষণ থেকে মারাত্মক পর্যায়ে নিয়ে যায়। এবার নেক্সট যে কোশ্চেনগুলো আছে দেখো, ভারতে পেট্রো রসায়ন শিল্পের দুটি সমস্যা। ভারতে পেট্রো রসায়ন শিল্পের দুটি প্রধান সমস্যা নিচে উল্লেখ করা হলো। অপর্যাপ্ত পরিকাঠামো, উৎপাদনের মাত্রা বজায় রাখার জন্য এই শিল্প প্রতিষ্ঠানগুলিকে বিদ্যুতের স্থিতিশীল এবং নির্ভরযোগ্য সরবরাহ প্রয়োজন, কিন্তু প্রায়শই অপর্যাপ্ত পরিকাঠামোর কারণে তা সম্ভব হয় না। কাঁচামালের সীমিত অ্যাক্সেস, অর্থাৎ সাপ্লাই যেটাকে বলছে। ভারতের বেশ কয়েকটি শিল্প কাঁচামাল, জল সরবরাহ এবং বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার মতো মৌলিক সুবিধাগুলি অপর্যাপ্ত অ্যাক্সেসের সমস্যার সম্মুখীন হয়ে যায়, এই শিল্পের বিকাশে একটি বড় বাধা। 2 নম্বর কোশ্চেন যেটা আছে দেখো, পরিবহনের দোলক নীতি বলতে কি বোঝো। শিল্পক্ষেত্রে পরিবহন ব্যয় কমানোর উদ্দেশ্যে একটি শিল্পের বিভিন্ন ধরনের কাঁচামাল উত্তোলন কেন্দ্রে সমধর্মী এই ধরনের কাঁচামাল নির্ভর শিল্প গড়ে তোলার জন্য যে নীতি গ্রহণ করা হয় তাই পরিবহনের দোলক নীতি নামে পরিচিত। যেমন কোনো অঞ্চলের দুপ্রান্তে কয়লা খনি ও লোহা খনি থাকলে পরিবহন ব্যয় কমানোর জন্য উভয় খনি অঞ্চলেই লৌহ ইস্পাত কারখানা গড়ে তোলা যায়।
কারণ কি, যে মালগাড়ি আকরিক লোহার উত্তোলন অঞ্চলে কয়লা খনি অঞ্চল থেকে কয়লা নিয়ে যায়, সেই একই মালগাড়ি আবার ফিরে আসার পথে আকরিক লোহা উত্তোলন অঞ্চল থেকে লোহার আকরিক ভরে কয়লা খনি অঞ্চলে নিয়ে আসে। এর ফলে কাঁচামালের পরিবহনজনিত ব্যয় অনেক কমে যায়। অর্থাৎ দুটো ইন্ডাস্ট্রি গড়ে তোলা যাচ্ছে এই সুবিধার জন্য, যেটা হচ্ছে পরিবহনের দোলকনীতি। অর্থাৎ একবার যাবে, এখান থেকে কয়লা নিয়ে যাবে, তো সেখান থেকে লোহা করে নিয়ে এসে কয়লা, এখানে একটা যে ইন্ডাস্ট্রি আছে এখানে দেবে। এবার দেখো 3 নম্বর যেটা আছে, পৌরপুঞ্জ কি, যেটা কনারভেশন বলে। পৌরপুঞ্জ হলো এমন একটি সুবিস্তীর্ণ অবিচ্ছিন্ন নগরায়িত এলাকা যা জনসংখ্যা বৃদ্ধি, ভৌগোলিক সম্প্রসারণের ফলে একাধিক মহানগর, নগর, পৌরসভা এবং বড় শহর একত্রিত হয়ে গড়ে ওঠে। এর উৎপত্তি কীভাবে হয়েছে? 1915 সালে প্যাট্রিক গ্যাডিস প্রথম এই শব্দটি ব্যবহার করেন, কনারভেশন শব্দটি বা পৌরপুঞ্জ শব্দটি। এর বৈশিষ্ট্য কি? এটি অবিচ্ছিন্ন শহরতলি অঞ্চল যেখানে নগরায়ন অত্যন্ত বেশি। উদাহরণ কি, ভারতের কলকাতা বা মুম্বাইয়ের আশেপাশের এলাকা হলো পৌরপুঞ্জের উদাহরণ। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, ডুয়ার্সে মানুষ বন্যপ্রাণীর সংঘর্ষ নিয়ন্ত্রিত গৃহীত কয়েকটি প্রতিরোধমূলক ব্যবস্থা। মানুষ বন্যপ্রাণ সংঘর্ষ নিয়ন্ত্রণে গৃহীত কয়েকটি প্রতিরোধমূলক ব্যবস্থা হলো বাসস্থান সংরক্ষণ করছে, বন্যপ্রাণীদের প্রাকৃতিক বাসস্থান রক্ষা করা এবং বনাঞ্চলকে সুরক্ষিত রাখা। খাদ্যের যোগান দিচ্ছে, বনাঞ্চলে বন্যপ্রাণীদের জন্য পর্যাপ্ত খাদ্যের যোগান নিশ্চিত করা যাতে তারা তার খাদ্যের সন্ধানে লোকালয়ে না আসে। সচেতনতা বৃদ্ধি, স্থানীয় মানুষদের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ এবং সংঘর্ষ এড়ানোর বিশেষ সচেতনতা বৃদ্ধি করা। বেড়া নির্মাণ করা, বনাঞ্চল এবং লোকালয়ের সীমানায় সুরক্ষিত বেড়া বা প্রাচীর নির্মাণ করা। এইটুকুই পর্যন্ত আছে। শেষে দেখে নাও যেসব কোশ্চেনগুলা একটু বেশি জোর দেবে, অর্থাৎ কমন কোশ্চেনগুলা আমি একবার আলোচনা করছি। প্রথম থেকেই বলছি আমি। দেখো এই যে কোশ্চেনটা আছে 1 নম্বরে, সামুদ্রিক ক্ষয়কার্য বলে সৃষ্ট প্রধান 5টি ভূমিরূপের চিত্র সহ উৎপত্তি ব্যাখ্যা। এই কোশ্চেনটা খুব ভালোভাবে উঠবে, এই কোশ্চেনটা প্রায় সব জায়গায় আছে। 2 নম্বরে যে কোশ্চেনটা আছে, এখন নাতিশীতোষ্ণ মণ্ডল সৃষ্ট ঘূর্ণাবর্তের উৎপত্তির পর্যায়গুলি চিত্র সহ ব্যাখ্যা করে। এই কোশ্চেনটা অনেক জায়গায় আছে, ভালো করে পড়বে। ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের নিয়ন্ত্রকগুলি কি কি? এই ক্ষয়চক্রের নিয়ন্ত্রকটাকে অনেক সময় চায় বা অনেক সময় বলে ডেভিসের ত্রয়ী ধারণা কি, অর্থাৎ কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে। এই কোশ্চেনটাও পড়বে ভালো করে। নেক্সট যেটা আছে দেখো, ইন সিটু আর এক্স সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্যটা ভালো করে পড়বে। আর সমুদ্রবক্ষের বিস্তৃতির দুটি কারণ লিখতে বলছে, বা সমুদ্রবক্ষ যে বিস্তৃতি হচ্ছে বা সি ফ্লোর হচ্ছে তার প্রমাণ দিতে বলে অনেক সময়। প্রমাণ ধারণা বা সমুদ্রবক্ষ বিস্তৃতির দুটি কারণ, এইরকমভাবে ঘুরিয়ে দিতে পারে, কিন্তু একই অ্যান্সার হবে। এই কোশ্চেনটা ভালো করে পড়বে। রেড ডাটা বুকটা কি, ভালো করে জেনে রাখবে। পরিব্রাজনের সামাজিক প্রভাবটা পড়বে ভালো করে। আর এই কোশ্চেনটা পড়বে, মানব উন্নয়নে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সক্ষমতা ও কার্যকারিতা তত্ত্বটি। কোশ্চেনটা অনেকবারই এসছে। আর ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটা পড়ে রাখবে। ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মূল সমস্যাটা পড়বে ভালো করে। মোটর গাড়ি শিল্পের উন্নতির কারণটাও পড়বে। আর এটা পড়ে রাখবে, গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণ। আপাতত এইগুলাই দেখে রাখো, যেগুলো বললাম ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ কোশ্চেনগুলো অনেকবারই রিপিটেড হচ্ছে। আর এতটুকু পর্যন্তই, ভালো করে পড়ো, আর বেশি দিন বাকি নেই। 5 দিন মতো বাকি আছে হাতে। 5 দিন তাও নেই, 4 দিন মতো হাতে বাকি আছে। আর ছবিগুলো আঁকবে, আর যে কোশ্চেনগুলো বারবার রিপিটেড হচ্ছে ওইগুলোই পড়ো, কমন আসার সম্ভাবনা অনেকটাই বেশি।
থ্যাংক ইউ, টাটা।